আজ আমি যেই বাড়িতে বউ হয়ে যাচ্ছি সেই বাড়িতেই আমার ভালোবাসার মানুষের বসবাস, যাকে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসি, যার সাথে আমার দীর্ঘ 4 বছরের সম্পর্ক ছিল, সে আজ সম্পর্কে আমার দেবর হতে যাচ্ছে আর আমি তার ভাবি। আমার নাম প্রীতি, আর আমার ভালোবাসার মানুষের মানে আমার দেবরের নাম রোহান। বউ সেজে বসে আছি, আশেপাশে সবাই বলছে আমাকে নাকি একদম পরীর মতো লাগছে, আর আমার বর মানে রোহানের বড় ভাই রাহাত নাকি আজকের চোখ সরাতে পারবে না আমার থেকে। আশেপাশের কথাগুলো শুনে মনে হচ্ছে আমি হয়তো কোনো শোপিচ যা দেখে সৌন্দর্যমণ্ডিত হবে রাহাত। বর বর আসছে বলে সবাই আমাকে রুমে রেখে নিচে চলে গেল বরকে বরণ করতে, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডটা মানে নিহা আমার পাশেই বসে রইল। নিহার ডাকে আমি নিহার দিকে ফিরে তাকালাম, দেখলাম ওর চোখ জলে ভরে আছে, কারণ ও তো আমার ভালোবাসা, আমার কষ্ট, আমার এই দীর্ঘ 4 বছরের সম্পর্কে আমার আর রোহান প্রতিটা মুহূর্তের সাক্ষী। আজ পর্যন্ত ওর কাছে কিছু লুকায়নি। আমি ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কাঁদছিস কেন? রোহান কেন এমন করল প্রীতি? তুই কিভাবে থাকবি ওকে ছাড়া? ও কি জানে না তুই ওকে কতটা ভালোবাসিস? জানে রে, আর ও তো আমাকে খুব ভালোবাসে, আর আমি কি ওকে ছাড়া থাকব নাকি? আমি তো ওর সাথে একই বাড়িতে থাকব, ওর ভাবি হয়ে। কথাটা বলে আর নিজেকে নিজের চোখের পানিকে আটকে রাখতে পারলাম না, নিহাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। ও একদিন অনেক পচতাবে দেখিস, ও অনেক কষ্ট পাবে তোকে ছাড়া, তুই দেখে নিস, কথাটা বলে কান্না করতে লাগল নিহা। সবার আসার আওয়াজে নিহাকে ছেড়ে চোখের জল মুছে স্বাভাবিক হলাম আমি। সবাই এসে আমাকে ধরে নিচে নিয়ে গেল আর আমাকে আমার বর মানে রাহাতের সাথে বসানো হলো। আমার চোখ দুটো আটকে গেল একজনকে দেখে, সেই একজনটা আমার ভালোবাসার মানুষ রোহান। রোহান একবার ও আমার দিকে তাকালো না, সবার সাথে হাসি মুখে কথা বলছে। আচ্ছা, ওর কি কষ্ট হচ্ছে না আমাকে বউ সাজে দেখে? ওর কি কষ্ট হচ্ছে না আমাকে আজকে অন্য করে হতে দেখতে? ওর বুকটা কি একটুও কাঁপছে না আমাকে ওর ভাইয়ের বউ হতে দেখতে? কত স্বপ্ন ছিল আমাদের এই দিনটা নিয়ে, কত স্বপ্ন ছিল লাল বেনারসি পরে তোমার বউ সাজার। কেন এমন করলা রোহান, কেন এমন করলা? মনে মনে বিয়ের সব কার্য সম্পন্ন হল। আজ থেকে রোহান আর আমার নতুন সম্পর্ক হলো ভাবি আর দেবরের সম্পর্ক। আজ থেকে রোহান আমার সম্পর্কে দেবর আর আমি ওর ভাবি। বাবা আমার হাতটা রাহাতের হাতে দিয়ে বললেন আমাকে যেন সবসময় ভালো রাখে, আমি যেন কোনো কষ্ট না পাই। সত্যি কি কোনো কষ্ট পাব না আমি? মনের বিরুদ্ধে গিয়ে সারাক্ষণ রোহানের সামনে ওর ভাবি হয়ে থেকে কি সুখে থাকতে পারবো আমি? হঠাৎ খেয়াল করলাম রাহাত আমার হাতটা খুব শক্ত করে ধরে রেখেছে। এতে আমার খুব অস্বস্তি হচ্ছিল, তাই হাতটা বারবার ছাড়ানোর চেষ্টা করলাম। রাহাত হয়তো তা বুঝতে পেরে আমার হাতটা আলতোভাবে ছেড়ে দিল। আমার কানের কাছে ওর মুখটা এনে বলল, খুব সুন্দর লাগছে আমার বউটাকে, একদম পরীর মতো। কিন্তু ওর কথায় আমার একটুও ভালো লাগছে না। আমার চোখ দুটো শুধু আমার ভালোবাসি মানুষকে খুঁজছিল। আচ্ছা, আমি কোনো অপরাধ করছি না তো এখনো নিজের ভালোবাসার মানুষটাকে খুঁজে? কিন্তু আমি যে কখনো রাহাতকে ভালোবাসতে পারবো না। আমরা একে অপরের চোখের দিকে তাকিয়ে হাতে হাত রেখে বলেছিলাম যে সারা জীবন একে অপরের হয়ে থাকব, কেউ কাউকে কখনো ছেড়ে যাব না। তাহলে আজ কেন তুমি এমন করলা রোহান? কেন ঠেলে দিলে আমাকে কষ্টের দিকে? তুমি কি জানো না তোমাকে ছেড়ে একটা মুহূর্ত কাটানো ও অনেক কষ্টকর আমার জন্য? মনে মনে কথাগুলো ভাবতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। বিদায়ের সময় বাবাকে জড়িয়ে ধরে অনেক কাঁদলাম। মা আমাকে জড়িয়ে ধরে বলল আমি যেন নিজেকে ভালোভাবে মানিয়ে নেই ওই পরিবারে।
আরও কষ্ট হচ্ছিল এইটা ভেবে কিভাবে থাকবো আমি ওই বাড়িতে। সারাক্ষণ রোহানকে চোখের সামনে দেখলে তো যন্ত্রণায় মরে যাব। গাড়িতে বসে বসে রোহান আর আমার স্মৃতিগুলো মনে করে কাঁদছিলাম। ঠিক সেই মুহূর্তে রাহাত আলতোভাবে আমার কাঁধে হাত রেখে বলল, বাড়ির জন্য মন খারাপ লাগছে? কেঁদো না, আমরা তো আবার যাব কয়েকদিন তোমার বাবার বাড়িতে। এখন থেকে আমার পরিবারকে তোমার নিজের পরিবার ভাবতে হবে প্রীতি। প্লিজ আর কেঁদো না, তুমি কাঁদলে খুব খারাপ লাগে আমার। ওনার কথায় পাত্তা না দিয়ে আমি বাইরের দিকে তাকিয়ে রইলাম। রাহাত বাড়িতে পৌঁছে গেলাম আমরা। আমি গাড়ি থেকে নামতে যাব সেই মুহূর্তে রাহাত আমাকে কোলে তুলে নিল। আমি বললাম, কি হচ্ছে? নামান আমাকে, সবাই দেখছে তো। উনি আমার দিকে হাসি দিয়ে বললেন, নামাবো না। আমার অনেক বছরের শখ এইটা যে আমি আমার বউকে কোলে করে বাড়ির মেইন দরজা পর্যন্ত নিয়ে যাব। আমি ওনার কথা শুনে অবাক হলাম, আর কিছু বললাম না। উনি আমাকে সদর দরজায় এনে কোল থেকে নামিয়ে দাঁড়িয়ে রইল আমার সাথে, আমার হাতটা ধরে। আমার শাশুড়ি আমাকে খুব আদর করে বরণ করে নিলেন আর আমাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু এঁকে দিয়ে বললেন, লক্ষ্মী একটা ছেলের বউ পেয়েছি আমি। আমার শ্বশুরও পাশ থেকে বললেন, ঠিক বলেছ তুমি একদম। আমি যেই না বাড়িতে ঢুকার জন্য পা বাড়ালাম তখন একটা মহিলা বললেন, দাঁড়াও প্রীতি, তুমি এইভাবে বাড়িতে ঢুকতে পারবে না। আমি ওনার কথায় খুব ভয় পেয়ে গেলাম। উনি এমন কেন বলছে? আমি কি কোনো অপরাধ করে ফেলছি যার জন্য আমাকে বাড়িতে ঢুকতে নিষেধ করছে? ভয় আমার মুখটা চুপসে গেল। পাশ থেকে রাহাত বলল, আমার বউ ভিতরে প্রবেশ করতে পারবে না কেন ভাবি? মহিলাটা নাকি ওর চাচাতো ভাইয়ের বউ, তাই ও ভাবি বলল। সবাই ওর কথা শুনে হো হো করে হেসে ওঠল। আর ভাবি আমার গালে হাত দিয়ে বলল, দেখ দেখ প্রীতি তো আমার কথায় একদম ভয় চুপসে গেছে। কথাটা বলে ভাবি আবার হাসল। আমার শাশুড়ি পাশ থেকে বলে উঠলেন, তোরা আর আমার ছেলে আর ছেলের বউকে জ্বালাবি না একদম। একটা মেয়েকে ডেকে বলল, যাও তোমার রোহান চাচ্চুকে ডেকে নিয়ে আসো। মেয়েটা দৌড়ে ওপরে চলে গেল রোহানকে ডাকার জন্য। একটু পর রোহান নেমে আসল। ওকে দেখে আমার বুকের মধ্যে ওতাল পাতাল ঝড় ভয়তে শুরু করল। চোখে পানি চলে আসছিল। কোনোভাবে নিজেকে কন্ট্রোল করলাম। রোহানের চোখ দুটো পানিতে ভরে আছে। আর কেউ না বুঝুক, আমি তো বুঝি ওর মনের অবস্থা। ওর চোখের দিকে তাকিয়ে বুঝলাম ও এতক্ষণ কান্না করছে। রোহান আমার দিকে এগিয়ে এসে আমাকে আচমকা কোলে তুলে নিল। আমি অবাক হয়ে গেলাম। আর পাশে সবাই হাসতাছে আর বলতাছে, দেবর ভাবিকে তো একসাথে সেই লাগতাছে। আর কোলে তুলে নেওয়ার স্টাইলটা কিন্তু অনেক ফাইন হইছে। রোহান আমাকে ভিতরে এনে সোফায় বসিয়ে দিল। আমি এখনো অবাক হয়ে রোহানের দিকে তাকিয়ে আছি। আমি অবাক হয়ে তাকিয়ে আছি রোহানের দিকে, কিন্তু রোহান একটি বার ও আমার দিকে তাকালো না। ভাবি আমাকে বললেন, প্রীতি তুমি কি ভয় পেয়ে গেছ? না ভাবি, মাথা নিচু করে। এইটা আমাদের পরিবারের নিয়ম যে নতুন বউকে তার দেবর কোলে করে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করবে। আচ্ছা, অনেক কথা হয়েছে, আর কালকে কথা বলিস। বৌমা অনেক ক্লান্ত। তোরা ওকে রাহাতের রুমে দিয়ে আয়। রাহাতের মা, ভাবি আর আমার ননদ, রাহাতের ছোট বোন রিহা মিলে আমাকে রাহাতের রুমে দিয়ে গেল। রুমটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। গোলাপ, রজনীগন্ধা ফুলের ঘ্রাণে সুরভিত হয়ে আছে পুরোটা রুম। বিছানার মাঝে খুব সুন্দর করে লিখা রাহাত প্লাস প্রীতি। গোলাপ আমার পছন্দ, আর এইভাবে আমার বাসর ঘর সাজাতে হবে সেই কথাটা আমি সবসময় রোহানকে বলতাম। তাহলে কি এইভাবে রোহান সাজিয়ে দিয়েছে আমার আর রাহাতের বাসর ঘরটা? ও কিভাবে পারল এটা করতে? আমার পছন্দমতো বাসর ঘর হলেও আমার কাছে তা বিষের মতো লাগছে।
আমি আর পারছি না। হে আল্লাহ, আপনি আমাকে এই কষ্ট সহ্য করার ধৈর্য দান করুন, আমার যে খুব কষ্ট হচ্ছে। বিছানায় এক কোণায় ঘুটিসুটি মেরে বসে রইলাম। দু চোখ বেয়ে অশ্রু ঝরছে অঝোর ধারায় রোহান আর আমার স্মৃতিগুলো ভেবে। এক্সকিউজ মি, আমাকে একটা টিকিট দিন কুমিল্লা যাওয়ার। ওকে মেম। টিকিটটা যেন জানালার পাশে হয়। সরি ম্যাম, জানালার পাশে টিকিট তো নেই। আর বাসে সব সিট ফুল, মাত্র একটা টিকিটই আছে। আপনি চাইলে 2 ঘন্টা পর আরেকটা বাসে যেতে পারেন, ওইটাতে সিট খালি আছে। না না, আমি এখন যেই বাসটা ছাড়বে ওইটা দিয়েই যাব। যেই একটা সিট আছে ওইটার টিকিট দেন। ওকে ম্যাম। প্রীতি, একটা ছেলে আমার পাশের সিটটাতে জানালার পাশে বসা, যেইভাবেই হোক ছেলেটাকে উঠিয়ে আমার বসতে হবে। মনে মনে, এই যে ভাইয়া। ছেলেটা মুখ থেকে বই সরিয়ে প্রীতির দিকে তাকিয়ে বলল, জি, আমাকে বলছেন? হুম, একটা সাহায্য করবেন? এত সুন্দর করে বলে আমার সিটটা দখল করার চিন্তা, তাই না? শয়তান ছেলে কিভাবে বুঝল যে আমি ওনার সিটটায় বসতে চাই? মনে মনে। আসলে ভাইয়া, আমি না জানালার পাশে না বসলে বমি হয়, তো আপনি যদি আমাকে আপনার সিটটা দিয়ে একটু সাহায্য করতেন। এই বোনটাকে আমতা আমতা করে বললাম। বমির বাহানা একদম দিবা না। মেয়েরা বাসে উঠলেই জানালার পাশের সিটটাতে বসার জন্য এরকম বাহানা দেখানো শুরু করে। আর আরেকটা কথা, তুমি আমার কোনো জন্মের বোন হও হে? নেক্সট টাইম এরকম যেন আর না শুনি। চুপচাপ নিজের সিটে বসো। ধমক দিয়ে। কি অসভ্য ছেলে, শয়তান ছেলে, বান্দর। আমি অপরিচিত হয়েও আমাকে তুমি করে বলে। শয়তান। মনে মনে বলে বসে পড়লাম, কিন্তু আমার অসহ্য লাগছে। জানালার পাশের সিটটা ছাড়া যেভাবেই হোক ওই সিটটাই আমার চাই। আচ্ছা ভাইয়া। সরি সরি, আর ভাইয়া বলবো না। ভয়। আপনার নামটা বলেন তাহলে, আমি না হয় আপনার নাম ধরেই ডাকব। রোহান শেখ। কি? আমার নাম রোহান শেখ? চেঁচিয়ে। ওফ অফ, কানের পর্দাটা মনে ফাটিয়ে ফেলছে অসভ্য ছেলে। মনে মনে। তোমার নাম কি? আমার নাম নুসাইফা আহমেদ প্রীতি। ওহ। হুম। তুমি কোথায় যাচ্ছ? ঢাকাতে ফুফির বাসায় বেড়াতে এসেছিলাম, এখন নিজের বাসায় কুমিল্লা যাচ্ছি। আপনি? আমিও কুমিল্লা যাচ্ছি আমার বাসায়। আর ঢাকায় থেকে আমি পড়াশোনা করি। ওহ, কিসে পড়েন? অনার্স 3rd ইয়ারে, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। তুমি? আমি অনার্স 1st ইয়ারে, নতুন ভর্তি হয়েছি। কোনো ডিপার্টমেন্ট? ম্যাথমেটিক্স। এইভাবে কতক্ষণ কথা চলল। বাস একটা রেস্টুরেন্টের কাছে থামল। আচ্ছা, আপনি কিছু খাবেন? রোহান। না। ওকে। রোহান বাস থেকে নেমে রেস্টুরেন্টে গেল। সুযোগটা হাতছাড়া করা যাবে না। প্রীতি, বসে পড়। কিন্তু এইটা কি ঠিক হবে? হবে হবে, বসে পড়। জানালার কাছে সিট ফাঁকা আছে, সুযোগটা মিস করা যাবে না। মনে মনে ভাবলাম। তাড়াতাড়ি করে রোহানের সিটটায় বসে চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকার ভান ধরে থাকলাম, যেন রোহান কিছু বলতে না পারে। রোহান এসে আমার সিটটায় বসে পড়ল। আচ্ছা, শয়তানটা কিছু বলছে না কেন? এত চুপচাপ হয়ে আছে কেন? মনে মনে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘুম ভেঙে আমি নিজেকে রোহান কাঁধে আবিষ্কার করলাম। তার মানে এতক্ষণ ওনার কাঁধে মাথা দিয়ে শুয়েছিলাম। ঈশ্বস, কি লজ্জাজনক বিষয়। কিছুক্ষণ পর রোহান চোখ মেলে আমার দিকে তাকাল। ওনার চোখে চোখ পড়তেই আমি মাথা নিচু করে বললাম, আসলে
বাইরে থেকে বাতাস আসছিল আর খুব ভালো লাগছিল বাতাসটা, তাই আপনার সিটে বসে পড়লাম আর কখনো যে চোখ লেগে গেছে বুঝতে পারিনি। ইটস ওকে, হাসি দিয়ে আমি লজ্জায় আর কথা বললাম না। কুমিল্লা এসে দুইজন বাস থেকে নেমে গেলাম। হঠাৎ রোহান পিছন থেকে প্রীতি বলে ডাক দিল, বলুন, আমাকে কি তোমার ফেসবুক আইডির নামটা বলা যাবে? হুম। এইভাবে রোহানের সাথে রেগুলার চ্যাটিং, ফোনে কথা বলা একসময় আমাদের ভালোবাসায় পরিণত হল। কথাগুলো ভেবে আবার কাঁদতে লাগলাম। হে আল্লাহ, কেন এমন করলেন আমার সাথে? যাকে এত ভালোবাসি তার আর আমার মাঝে কেন এত দূরত্ব তৈরি করলেন? কথাগুলো বলে আবারও কান্নায় ভেঙে পড়লাম। দরজা খোলার আওয়াজে তাড়াতাড়ি নিজেকে ঠিক করে নিলাম। তাকিয়ে দেখলাম রাহাত আমার দিকে এগিয়ে আসছে। প্রীতি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি জানি তোমার এই মুহূর্তে খুব কষ্ট হচ্ছে। কত স্বপ্ন দেখেছিলাম আমরা সারা জীবন একসাথে থাকার। সব সময় ভাবতাম বিয়ের পর তোমাকে খুব খুশিতে রাখবো, একটুও কষ্ট পেতে দিব না, কিন্তু আমি যে তোমাকে সবচেয়ে বড় কষ্ট দিয়ে ফেললাম প্রীতি। সব সময় বলতাম তোমাকে যেন আমি বউ বলে ডাকি। আমি আজ থেকে আর তোমাকে বউ বলে ডাকতে পারবো না প্রীতি। আজ থেকে তুমি আমার ভাবি। জানি খুব কষ্ট হচ্ছে তোমার, আজকের রাতটা নিয়ে অনেক স্বপ্ন ছিল তোমার। তোমার মনে আছে প্রীতি, তুমি বলেছিলে যে বাসর রাতে তুমি আমাকে বুকে লজ্জায় মুখ লুকিয়ে রাখবে আর আমি তোমার মাথায় হাত বুলিয়ে বলবো, এই বউ তুমি কি লজ্জা পাচ্ছ? রাহাত ভাই তোমাকে খুব ভালোবাসে প্রীতি, সময়ের সাথে সাথে তাকে মেনে নিতে পারবে তুমি। সে খুব খুব সুখী রাখবে তোমায়। এই প্রীতি, জানো খুব কষ্ট হচ্ছে আমার। আমার এই বুকটা আজকে খুব শূন্য শূন্য লাগছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার, কিন্তু তুমি একদিন ঠিকই বুঝবে কেন তোমার রোহান এমন করেছিল। জান আমার, তুমি প্রীতি, খুব শূন্য লাগছে আজ তোমাকে ছাড়া। জানি তুমি মেনে নিতে পারবে না, কিন্তু তোমার মেনে নিতেই হবে। রাহাত ভাইকে, মানুষটা খুব ভালোবাসে তোমায়। মাফ করে দিও আমাকে। 3 বছর পর আজ সিগারেট আবার আমার সাথী হলো, তুমি নেই তো জীবনে, তাই। তুমি জানো আজ খুব দূরত্ব তোমার আর আমার মাঝে। খুব ভালোবাসি তোমায় খুব, বলে কান্না করতে থাকল রোহান। এতক্ষণ রোহান আর প্রীতির একসাথে তোলা অনেকগুলো ছবি একটা বক্স থেকে বের করে ছবির দিকে তাকিয়ে কান্না করতে করতে কথাগুলো বলল রোহান। প্লিজ আপনি আমার কাছে আসবেন না, চেঁচিয়ে কথাটা বলল প্রীতি। প্রীতির কথা শুনে ওইখানেই থমকে দাঁড়িয়ে গেল রাহাত। কি বলছো তুমি? রাহাত, কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পারছেন না? না, কি বলছো তুমি এইসব? দেখুন, আমি আপনাকে ক্লিয়ারভাবে, আপনি আমার কাছে আসার একদম চেষ্টা করবেন না। কিন্তু কেন? আমাদের বিয়ে হয়েছে। আমি তোমার স্বামী। আর আজকের আমাদের ফুল সজ্জা। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। প্লিজ আপনি কাছে আসবেন না। তুমি তাহলে আমাকে বিয়ে করেছো কেন প্রীতি? প্লিজ আপনি দূরে থাকবেন। আমার এত কথার উত্তর দিতে ইচ্ছে করছে না। তুমি আমার আর তোমার মাঝে দূরত্ব চাইছ? হুম, আমি আপনার আর আমার মাঝে দূরত্ব চাইছি। আমি সহ্য করতে পারছি না আপনাকে। কথাটা বলে রাগে প্রীতি পাশে থাকা দুধের গ্লাসটা নিচে ছুঁড়ে ফেলে দিল। প্রীতি, কি করছো তুমি? তোমার লেগে যাবে তো। দেখো তুমি একদম নড়বা না, কাঁচ ঢুকবে তোমার পায়ে। কিন্তু প্রীতি পিছিয়ে গেল রাহাতের সামনে আগানো দেখে, আর তার পায়ে কাঁচ ঢুকে গেল। আহোহোহ, বলেছিলাম না রাগে কোনো কথাই শুনতে চাও না তুমি। আপনি ধরবেন না আমায়। ওকে ধরব না। চুপ করো, এখন অনেক রক্ত বের হচ্ছে তোমার পা থেকে। কথাটা বলে রাহাত প্রীতিকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিল আর ফার্স্ট এইড বক্স এনে অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ করে দিল পায়ে। প্রীতি আর কোনো কথা না বলে ব্যথায় ঘুমিয়ে পড়ল।
রাহাত প্রীতির পাশে বসে একদৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। কি মায়া মেয়েটার মুখে। তুমি জানো প্রীতি, তোমাকে আমি অনেক ভালোবাসি। অনেক স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে, আর ভেবেছি কবে তোমাকে বউ বানিয়ে নিজের করে নিতে পারব। কিন্তু নিয়তি কি খারাপ দেখো, বউ বানিয়েছি ঠিকই, কিন্তু আমি তোমার স্বামী হতে পারিনি। স্বামী তো সেই দিন হব যেই দিন তুমি নিজে মেনে নিয়ে বলবা যে আমি তোমার স্বামী। আজকের রাতটা যে খুব স্পেশাল ছিল, কিন্তু যেই দিন তুমি চাইবা সেই দিনই তোমার সম্মতিতে তোমাকে নিজের করে নিব। আর তুমি কেন আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারছো না, সেই কারণটা আমি তোমার কাছ থেকে জানব, কিন্তু জোর করে না, তোমার ইচ্ছায়। হোক না খুব দূরত্ব আজ তোমার আর আমার মাঝে, কিন্তু খুব ভালোবাসি তোমায় বউ। মনে মনে কথাগুলো বলল রাহাত, তারপর একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। সকালের আলো এসে রাহাতের চোখে পড়ল। সেই উঠে দেখল প্রীতি এখনো ঘুমাচ্ছে। রাহাত প্রীতির পাশে বসে আস্তে করে ডাকল প্রীতিকে। রাহাতের ডাকে আচমকা ঘুম থেকে লাফিয়ে উঠল সে। ভয় পেও না, আমি রাহাত। অনেক লেট হয়ে গেছে, উঠে ফ্রেশ হয়ে নাও। প্রীতি ঘুম থেকে উঠছে তো তাড়াতাড়ি? রাহাত ভাই নিশ্চয়ই ডেকে উঠিয়ে দিছে। ও তো শাড়ি পরতে পারে না, আর রাহাত ভাইকে তো ও কখনো বলবে না শাড়ি পরিয়ে দিতে, এখন ওকে শাড়ি পরতে সাহায্য করবে কে? বারান্দায় দাঁড়িয়ে মনে মনে কথাগুলো ভাবছে রোহান। আচ্ছা রোহান, শোনো না, বলো, তুমি আমাকে শাড়ি পরিয়ে দিবা? আমি না শাড়ি পরতে পারি না, কারণ আমি চাই বিয়ের পর আমার বরটা আমাকে প্রতিদিন শাড়ি পরিয়ে দিবে। কি দিবা তো বর? দিব বউ। আমি তো অলরেডি ইউটিউব থেকে শাড়ি পরানো শিখে নিছি, যেন বউটাকে প্রতিদিন পরিয়ে দিতে পারি। সত্যি? হুম, সত্যি। আই লাভ ইউ রোহান। আই লাভ ইউ প্রীতি। কথাটা ভেবে অজান্তেই মুখে হাসি চলে আসল রোহান এর, কিন্তু এই হাসিটা শুধু একটুর জন্য। আবার বুকটা শূন্য শূন্য লাগছে ভেবেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল রোহানের। হঠাৎ ওর কাঁধে কারো স্পর্শ অনুভব করল রোহান। তাকিয়ে দেখল রিহা রোহান আর প্রীতির একসাথে তোলা ছবিগুলো হাতে নিয়ে ঝলঝল চোখে তাকিয়ে আছে রোহানের দিকে। ওহ শিট, ছবিগুলো গুছাতে একদম ভুলে গেছি। এত বড় ভুল আমি কিভাবে করলাম? মনে মনে বলল রোহান। ভাইয়া। হুম। তুমি কি প্রীতি ভাবিকে ভালোবাসো? হুম, মাথা নিচু করে বলল রোহান। ভাইয়া, তাহলে তুমি কেন বললা না বাবার কাছে যে প্রীতি ভাবিকে তুমি ভালোবাসো? রাহাত ভাই এর সাথে কেন প্রীতি ভাবির বিয়ে হতে দিলে ভাইয়া? সময় হলে সব জানতে পারবি বোন। একটা জোরে নিঃশ্বাস ছেড়ে কথাটা বলল রোহান। কিন্তু প্রীতি ভাবি তো তোমাকে ভালোবাসে ভাইয়া। ভাবি কি করে রাহাত ভাইকে মেনে নিবে? সময় হলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না। আমি কালকে প্রীতি ভাবিকে তোমার দিকে তাকিয়ে চোখের জল ফেলতে দেখেছি। আর তুমি যখন বিয়ে বাড়ি থেকে এসে রুমে চিৎকার করে কান্না করছিলে আমি শুনেছি ভাইয়া। কেন নিজে এত কষ্ট পাচ্ছ? আর কেন প্রীতি ভাবিকে ও কষ্টের দিকে ঠেলে দিলা ভাইয়া? ও এখন ঠিকই কষ্ট পাচ্ছে, কিন্তু রাহাত ভাইয়ের ভালোবাসা ওর সব কষ্ট ভুলিয়ে দিবে। একদিন ও নিজেই বলবে যে রাহার ভাই ওর জন্য যোগ্য ভালোবাসার মানুষ আর যোগ্য স্বামী। ভাইয়া, এই কষ্ট কখনো দূর হবে না রে। আমি জানি তোমার ভিতরে তুমি অনেক বয়ে বেড়াচ্ছ। আর এটাও জানি তুমি কোনো কারণ ছাড়া কখনোই এমন করো নাই। তুমি কেন এমন করেছ ভাইয়া? সময় হলে সব জানবি বোন, সবকিছু জানবি। এখন আমাকে আর কোনো কিছু জিজ্ঞেস করিস না বোন। তোর এই ভাইটা যে আর সহ্য করতে পারছে না। খুব কষ্ট হচ্ছে খুব। রিহা রোহানকে জড়িয়ে ধরে বলল। ভাইয়া প্লিজ, তুমি ভেঙে পড়ো না। এত সহজে না।
আমি খুব স্ট্রং কিন্তু। জানি ভাইয়া। আচ্ছা শোন, বলো। তুই আর কাউকে কথাটা বলিস না। রাহাত ভাই জানলে খুব কষ্ট পাবে। আচ্ছা ভাইয়া, প্রীতি ভাবি বলে দেইনি তো ভাইয়াকে? ও কখনো বলবে না। কেন? শুন, প্রীতি, তোমার সাথে আমার কথা আছে। কি কথা বলো রোহান? আগে আমাকে প্রমিস করতে হবে যে তুমি আমার কথাটা রাখবে। ওকে জান, এই নাও তোমার হাতে হাত রেখে প্রমিস করলাম। তোমার প্রীতি কখনো তোমার কোনো কথা ফেলবে না। তোমার মনটাকে একটু শক্ত করো। বাহ, রোহান শেখ তো আজকে খুব সিরিয়াস মুডে কথা বলছে। কথাটা বলে প্রীতি হেসে দিল। প্রীতি, আমি তোমাকে ভালোবাসি না। এই 4 বছর তোমার সাথে যা ছিল সবকিছু অভিনয় ছিল। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি বলছো তুমি এইসব? যা বলছি সত্যি বলছি। আমি জানি রোহান, তুমি মজা করছো। এত বছরে এত ভালোবাসা কখনো অভিনয় নয়। আরেকটা কথা, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো? এইটা কেমন প্রশ্ন? আমি যা বলবো তুমি কি তা করবে? সবকিছু করতে রাজি আমি তোমার জন্য রোহান। তাহলে আমার বড় ভাইয়ের বউ হতে হবে তোমার। পাগল হয়ে গেছো তুমি? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচব না। তোমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে রাহাত ভাইকে বিয়ে করতে হবে তোমার, আর নিজের একদম ক্ষতি করার চেষ্টা করবা না। তুমি কিন্তু আমাকে প্রমিস করেছ আমার জন্য সবকিছু করতে রাজি আছো তুমি। রোহান, মরে যাব আমি। প্লিজ রোহান। রাহাত ভাই তোমাকে খুব ভালোবাসে প্রীতি। তুমি খুব ভালো থাকবা। আমার পাছার প্লিজ, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। প্লিজ ছাড়তে বলছি, ছাড়ো। সেই দিন প্রীতিকে ওইখানে ফেলে স্বার্থপরের মতো চলে আসলাম আমি। তুই ভাবিকে এত কষ্ট দিলি ভাইয়া? আমি খুব খারাপ। আমি জানি তুই ভাবির ভালোর জন্যই হয়তো করেছিস। একটা লেপ কর বোন। তোর ভাবি শাড়ি পরতে পারে না। তুই গিয়ে দেখতো ও শাড়ি পরতে পারে কিনা। ঠিক আছে ভাইয়া। কি তুমি 3 পিস পরেছ কেন? আমি শাড়ি পরতে পারি না। আমি পরিয়ে দিব। আপনি শাড়ি পরাতে পারেন? বউকে পরাবো বলে শিখেছি ইউটিউব থেকে। ওহ, আসলে নতুন বউ শাড়ি না পরলে সবাই খারাপ বলবে, তাই বলছিলাম আমি পরিয়ে দিব, কিন্তু চোখ বন্ধ করে রাখব। ওকে পরিয়ে দিন। এত সহজে কিভাবে রাজি হয়ে গেল? প্রীতিকাল তো আমাকে কাছেই আসতে দিচ্ছিল না, মনে মনে বলল রাহাত। প্রীতি শাড়ি পরার জন্য উঠতে যাবে তখনই রাহাত এসে প্রীতির পায়ে ধরে ফেলল। কি করছেন আপনি? আমার পায়ে কেন ধরেছেন? চমকে গিয়ে প্রীতি। একটু চুপ করো তো। কেন? চুপ থাকতে বলছি, চুপ থাকো। প্লিজ আপনি আমার পা ছাড়ুন। আবার কথা বলছো তুমি? বেশি কথা বললে মুখে টেপ লাগিয়ে দিব। চুপ করে বসে থাকো। আর দেখো আমি কি করি। রাহাত বিছানার পাশের ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করল। তারপর প্রীতির পায়ের পুরনো ব্যান্ডেজটা খুলতে লাগল। আহোহো, সরি, ব্যথা লাগছে? তাহলে কালকে এত করে নিষেধ করার পরও তুমি জায়গা থেকে নড়ছ কেন? আমার কথা শুনলে এত ব্যথা পেতে না আজকে। কি হলো, চুপ করে আছো কেন? এমনি। ওহ, আপনি পারবেন রাহাত আমার মনের ব্যথা ভালো করে দিতে? কখনো পারবেন না, মনে মনে বলল প্রীতি। আমি জানি তোমার মনে কোনো একটা বিষয় নিয়ে খুব কষ্ট, কিন্তু আমি তোমার সেই কষ্ট ব্যথা একদিন ঠিকই ভুলিয়ে দিব প্রীতি। মনে মনে বলল রাহাত।
ব্যান্ডেজটা খুলে নতুন করে ব্যান্ডেজ করে দিল রাহাত আর বলল, নতুন করে ব্যান্ডেজ না করলে ইনফেকশন হয়ে যেত। আপনি আর কখনো আমার পায়ে ধরবেন না, আমি নিজেই নিজের ব্যান্ডেজ করে নিতে পারব। কথাটা খুব শক্তভাবে বলল প্রীতি। আমি করে দিলে কি কোনো অপরাধ হবে? না। কিন্তু স্বামী বউ এর পায়ে ধরতে নেই। কথাটা কে বলেছে তোমাকে? মা বলেছে। তার মানে তুমি মানো আমি তোমার স্বামী? জানি না, অন্যদিকে মুখ ফিরিয়ে বলল প্রীতি। চিন্তা করো না, স্বামী হয়েছি বলে তোমার সম্মতি ছাড়া স্বামীর অধিকার ফলাব না। প্রীতি রাহাতের কথায় অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কি করে জানলেন যে আমি এইটা ভাবছি? ভালোবাসি তাই তোমাকে বুঝি। ওহ আচ্ছা, তুমি বললা না তোমার মা বলেছে যে স্বামী স্ত্রীর পায়ে ধরলে স্ত্রীর পাপ হয়? স্ত্রীর সেবা করা কোনো পাপ না। আমি আমার বউয়ের সেবা করছি তাই ওর পায়ে ধরেছি। আর 1000 বার ধরতে রাজি আছি, যতদিন না ওর পায়ের ব্যথা ঠিক হচ্ছে আমি ওর পায়ের ব্যান্ডেজ পাল্টে দিব। মুচকি হেসে কথাটা বলল রাহাত। প্রীতি রাহাতের কথাটা শুনে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে রাহাতের দিকে। রাহাত, খুব ভালো আপনি। রাতে আপনার সাথে এত খারাপ ব্যবহার করেছি, কিন্তু আপনি আমার সাথে রাগ না দেখিয়ে এত সেবা আর সম্মান দিচ্ছেন আমায়। আমি এইসবের যোগ্য না রাহাত। আপনি খুব ভালো কাউকে ডিজার্ভ করেন। রোহান, তোমার জন্য আজকে এই পরিস্থিতি। তোমার জন্য আমি আজকের এত ভালো একটা মানুষকে কষ্ট দিচ্ছি। আমি জানি রাহাত খুব কষ্ট পাচ্ছে, কারণ স্বামী হয়েও সে তার স্ত্রীর কাছে নিজের অধিকার ফলাচ্ছে না। মনে মনে কথাগুলো ভাবতে থাকল প্রীতি। রাহাত সেই কখন থেকে প্রীতিকে ডেকে যাচ্ছে, কিন্তু রাহাত ডাক প্রীতি কানে যাচ্ছেই না। হঠাৎ রাহাতের স্পর্শে প্রীতি ভাবনার জগৎ থেকে ফিরে হল আর থতমত করে বলতে লাগল, কি হয়েছে? সেই কখন থেকে ডেকে যাচ্ছি। এত কি ভাবছ যে আমার কথা তোমার কান পর্যন্তই যাচ্ছে না? আসলে বাড়ির কথা খুব মনে পড়ছিল। সকালে কথা বলনি তোমার আম্মুর সাথে? বলেছি। আচ্ছা, কোনো শাড়িটা পরবা বলো। আপনার যেইটা ইচ্ছে হয় পরিয়ে দিন। তাহলে বেগুনি কালারটা পরিয়ে দেই? দিন। আচ্ছা, আপনার কি বেগুনি কালার পছন্দ? রোহান, ও তো সবসময় বলতো ওর বেগুনি কালার খুব পছন্দ। বিয়ের আগে বলতাম না, বর থেকেই শাড়ি পরব সবসময়। আজকে আমার বড়ই শাড়ি পরিয়ে দিবে আর তুমি দেখে ভিতরে ভিতরে জ্বলবে। যেই কষ্ট আমাকে দিয়েছ তুমি, সেই কষ্ট তোমাকেও পেতে হবে রোহান শেখ। মনে মনে বলল প্রীতি। রাহাত খুব সুন্দর করে প্রীতিকে শাড়ি পরিয়ে দিল। একদম বেগুনি পরি লাগছে তোমায়। রাহাতের কথায় প্রীতির হুঁশ ফিরল। প্রীতি হালকা হেসে বলল, বেগুনি পরি ও হয় বুঝি? হয়। আর এই তো আমার সামনেই আছে। রাহাতের কথা শুনে প্রীতি আবার হাসতে লাগল, আর রাহাত মুগ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে প্রীতির হাসি মাখা মুখটার দিকে। আচমকা রাহাত প্রীতির কানের কাছে মুখ নিয়ে বলতে লাগল, এই হাসিটা যেন সবসময় থাকে তোমার মুখে। খুব সুন্দর লাগে হাসলে তোমাকে আমার বেগুনি পরি। মুচকি হেসে রাহাতের কথায় প্রীতি থ হয়ে দাঁড়িয়ে রইল। রিহা এসে দরজা নক করে বলল, ভাইয়া আসব? আয়। রিহা প্রীতির দিকে তাকিয়ে বলল, বাহ ভাবি, তোমাকে তো খুব সুন্দর লাগছে বেগুনি কালার শাড়িতে। আর তুমি এত সুন্দর করে শাড়ি পরা কোথায় শিখেছ? রোহান ভাইয়া তো বলল ভাবি শাড়ি পরতে পারে না, তাহলে আমি পরিয়ে দিয়েছি। রাহাত কথায় হেসে দিল রিহা। ভাইয়া তুমি শাড়ি পরাতে পারো নাকি? তোমার ভাইয়া পরিয়ে দিয়েছে। প্রীতি। বাহ ভাইয়া, তুমি খুব সুন্দর করে শাড়ি পরাতে পারো তো। কিন্তু শিখলে কোথায়? ইউটিউব থেকে।
ভালোই তো, বলে রিহা আবার হাসতে লাগল। রাহাত রিহার কানে ধরে বলল, এত না হেসে তাড়াতাড়ি তোর ভাবিকে নিয়ে নিচে আয় বলে চলে গেল রাহাত। আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে, মনে মনে বলল রিহা। অপরদিকে রোহান অপেক্ষা করছে কখন প্রীতি নিচে আসবে, কখন সে প্রীতিকে দূর থেকে দেখে একটু হলেও শান্তি অনুভব করবে। কিছুক্ষণ পর রিহা প্রীতিকে নিয়ে নিচে নেমে এল। প্রীতি তার শ্বশুর আর শাশুড়িকে সালাম করল। বেঁচে থাক মা, তুই যেন এই সংসারটাকে আমার মতো আগলে রাখতে পারিস দোয়া করি। রাহাতের মা। এখন চলো সবাই নাস্তা করবে। সবাই চুপচাপ নাস্তা করছে, কিন্তু প্রীতি নিচের দিকে তাকিয়ে লজ্জা পাচ্ছে। রিহা দেখে বলল, কি হলো ভাবি, খাচ্ছ না কেন? লজ্জা পাচ্ছ নাকি? লজ্জার কিছু নেই বৌমা, এইটা তোমারই বাড়ি, আমরা তোমার পরিবার, লজ্জা পেও না, খেয়ে নাও। আচ্ছা রাহাত এদিকে আয় তো। রাহাতের মা। কেন মা? আসতে বলছি, আয়। রাহাতের মা প্রীতির পাশে বসে নিজের হাতে প্রীতিকে খাইয়ে দিল। রিহা বলে ওঠল, ভাবি তুমি খুব লাকি, এমন একটা শাশুড়ি পেয়েছ। এই রিহা তুই চুপ কর তো। প্রীতি আমি তোর মা, এখন থেকে কখনো আমাকে শাশুড়ি ভেবে ভয় পাবি না, বুঝেছিস? জি মা। খাওয়া শেষে সবাই ড্রং রুমে বসে আড্ডা দিচ্ছে আর প্রীতি সবার মাঝে বসে সবার কথা শুনছে। অপরদিকে তার মুখোমুখি বসা দুটি চোখ তার দিকে তাকিয়ে আছে। প্রীতি নিচের দিকে তাকিয়ে বসে আছে, কিন্তু সে অনুভব করতে পারছে তার খুব চেনা পরিচিত চোখ দুটো বারবার তাকে পর্যবেক্ষণ করছে। আচমকা রোহান বলে উঠল, প্রীতি সরি ভাবি, আমি আপনাকে কিছু দিতে চাই। সবাই রোহানের কথায় সবাই রোহানের দিকে চোখ বড় বড় করে তাকাল। কি হলো সবাই এইভাবে তাকিয়ে আছো কেন সবাই? আমি কি আমার ভাবিকে দেবর হিসেবে কিছু দিতে পারি না? সবাই হেসে দিল আর রাহাত হেসে বলল, তা তো দিতেই পারিস। আমরা সবাই দেখতে চাই তুই তোর ভাবির জন্য কি আনলি। প্রীতি সেই কখন থেকে মাথা নিচু করে বসে আছে, কারণ সে রোহানের দিকে তাকালে যে নিজের চোখের পানি আটকে রাখতে পারবে না। খুব কষ্ট হচ্ছে তার, রোহান কি বুঝে না? মনে মনে বলল প্রীতি। রোহান দুইটা খুব সুন্দর বক্স বের করল। একটা বক্স খুলে একটা অনেক সুন্দর একটা গোল্ডের আংটি বের করল আর আরেকটা বক্স খুলে একটা গোল্ডের পায়েল বের করল। সবাই এগুলো দেখে তাকিয়ে রইল অবাক হয়ে। রাহাত প্রীতির কাঁধে হাত রেখে বলল, দেখো তোমার দেবর কত সুন্দর গিফট এনেছে ওর ভাবির জন্য। রাহাতের কথায় প্রীতি রোহানের হাতের দিকে তাকিয়ে চমকে গেল আর মনে মনে ভাবতে লাগল, এগুলো তো সেই প্রীতি। এই প্রীতি কি ভাবছ? রাহাতের মা। না কিছু না মা। ভাইয়া এই নে বলে রোহান আন্টি আর পায়েলটা রাহাতের দিকে বাড়িয়ে দিয়ে বলল প্রীতিকে এইগুলো পরিয়ে দিতে। রাহাত শুধু আন্টিটা নিল রোহানের হাত থেকে আর প্রীতিকে আন্টিটা পরিয়ে দিল। সবাই খুশিতে করতালি দিল। মনে হচ্ছিল যেন রাহাত আর প্রীতির এনগেজমেন্ট হচ্ছে। রোহান পায়েলটা ও রাহাতের হাতে দিতে যাবে, তখন রাহাত উঠে বলল, পায়েলটা তুই পরিয়ে দে তোর ভাবিকে। রাহাতের কথায় খুব খুশি হল রোহান আর প্রীতি এক পলক রোহানের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। রোহান প্রীতিকে পায়েল পরিয়ে দিতে যাবে, তখন দেখল প্রীতির পায়ে ব্যান্ডেজ করা। বা পায়ে পায়েলটা পরিয়ে দিল রোহান আর রোহানের হাতের স্পর্শে বারবার কেঁপে উঠছিল প্রীতির ক্ষতবিক্ষত হৃদয়টা। কেন রোহান এমন করলে? খুব কি ক্ষতি হতো আজকে আমি তোমার বউ হিসেবে এই বাড়িতে থাকলে? মনে মনে বলল প্রীতি। প্রীতি আমি জানি তুমি হয়তো রাগে নিজেকে আঘাত করেছ। আগে তুমি একটু ব্যথা পেলে আমার অনেক কষ্ট হতো, আর এখন তোমাকেই আমি জীবনের সবচেয়ে বড় কষ্টটা দিচ্ছি। খুব কষ্ট হচ্ছে তোমার আমি জানি, তাই চোখ তুলে আমার দিকে তাকাতে পারছিলে না, কিন্তু আমি সবকিছু ঠিক করে দিব, সবকিছু। মনে মনে বলল রোহান।
রুমে এসে প্রীতি আন্টি আর পায়েলটাতে হাত বুলিয়ে দেখতে লাগল আর পুরনো স্মৃতিগুলো মনে করে হাসতে লাগল। গভীর ঘুমে আচ্ছন্ন প্রীতি। রোহান আধা ঘন্টা ধরে কল করেই যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই ওর। হঠাৎ ঘুম থেকে লাফ দিয়ে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখল রোহান 60টা কল দিয়েছে। হায় আল্লাহে, তো মরার ঘুম ঘুমায় আমি। রোহান আজকে মেরাই ফেলবে। প্রীতি তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হয়ে গেল। প্রীতি খালি মুখে। অবশ্যই এইটা নাস্তার সময় না, কারণ এখন দিনের 12টা বাজে। একটা কালো লং জামার সাথে জিন্স পরেছে প্রীতি আর একটা লাল ওড়না গলায় পেঁচিয়ে রেখেছে। প্রীতি তাড়াতাড়ি করে গিয়ে পৌঁছাল শালবন বিহার। প্রীতিকে দেখে রোহান মনে মনে বলতে লাগল, ওফস, কালো পরীটা চলে আসছে। এতক্ষণ অপেক্ষা করিয়েছে আমাকে, আজকে একটা উচিত শিক্ষা দিব ওকে। প্রীতি রোহানের কাছে এসে বলতে লাগল, সরি, তুমি তো জানোই আমি একটু ঘুমাই বেশি। আর এমন হবে না, কালকে থেকে ভোরবেলা উঠে যাব, প্লিজ এবারের মতো ক্ষমা করে দেও। কানে ধরো, রাগী ভাব নিয়ে বলল রোহান। রোহান, এইখানে অনেক মানুষ আছে, আমতা করে বলল প্রীতি। শাস্তি তো তোমাকে পেতেই হবে। তাহলে অন্য শাস্তি দাও, এইটা ছাড়া প্লিজ। আমার কপালে গালে কিস করতে হবে। রোহান, না হলে কানে ধরো প্লিজ, নো এক্সকিউজ। মানুষের কাছ থেকে একটু দূরে এসে একটা নীরব জায়গায় দাঁড়াল প্রীতি আর রোহান। নাও শুরু হয়ে যাও। কি কিস? প্রীতির কানের কাছে মুখ নিয়ে দুষ্ট হাসি দিয়ে বলল রোহান। কানে ধরি? চলো। কোথায়? মানুষের ভিড়ে। কানে ধরতে হলে ওইখানেই ধরতে হবে। না। তাহলে কি? আচ্ছা দাঁড়াও। রোহান পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে রইল আর প্রীতি রোহানের গালে কিস করল। কপালে কে করবে? কিভাবে করব? তুই যেই লম্বু, আমি তোমার কপালে কিস করব কিভাবে? রোহান প্রীতির দিকে ঝুঁকে দাঁড়াল আর প্রীতি খুব আলতোভাবে নিজের ঠোঁটের স্পর্শ এঁকে দিল রোহানের কপালে। রোহান মুচকি হেসে বলল, প্রতিদিন ঘুম থেকে লেট উঠলে এমন শাস্তি দিব? শয়তান ছেলে, ইচ্ছে করে এমন করেছ জানি তো। আমি আর লেট উঠব না। কাঁদো মুখ করে বলল প্রীতি। চোখ বন্ধ করো। কেন? করতে বলছি করো। প্রীতি চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর রোহানের কথায় চোখ খুলে দেখল রোহান হাঁটু ঘেরে বসে আছে প্রীতির সামনে আন্টি আর পায়েল নিয়ে। আই লাভ ইউ নুসাইফা আহমেদ প্রীতি। আই লাভ ইউ টু রোহান শেখ। কথাটা বলে প্রীতি ও রোহানের মুখোমুখি বসে রোহানকে জড়িয়ে ধরল। রোহান ও খুব শক্ত করে জড়িয়ে ধরল প্রীতিকে। খুব ভালোবাসি তোমায় রোহান। আমিও। প্রীতি। আচ্ছা আন্টি আর পায়েলটা পরিয়ে দেই রোহান। না। কেন, তোমার পছন্দ হয়নি প্রীতি? অনেক পছন্দ হয়েছে। তাহলে? রোহান, আমি চাই এইগুলো আমাদের বিয়ের প্রথম রাতে তুমি আমাকে পরিয়ে দাও। তাই আমার এই জিনিসগুলো আমানত রইল তোমার কাছে, বাসর রাতে আমাকে পরিয়ে দিও। ওকে জান, আমি খুব যত্ন করে রেখে দিব এইগুলো। এত সুন্দর মুহূর্তের স্মৃতিগুলো মনে করে অজান্তেই হাসতে লাগল প্রীতি। হঠাৎ কাঁধে কারো স্পর্শে হুঁশ ফিরল তার। তাকিয়ে দেখল নিহাকে। দেখে প্রীতি খুব শক্ত করে জড়িয়ে ধরল ওকে। কেমন আছিস প্রীতি? ভালো। তুই কেমন আছিস? আমার কথা বাদ দে। সত্যি তুই ভালো আছিস? দেখতেই তো পাচ্ছিস। খুব ভালো আছি আমি। তুই একা আসলি, সাথে আর কেউ আসেনি? না রে, তোকে দেখতে খুব ইচ্ছে করছিল তাই চলে আসলাম। খুব ভালো হয়েছে।
বান্ধবীকে পেয়ে দেখছি মুখে অনেক হাসি ফুটছে। কালকে থেকে আজকে অবধি তো একটু ও হাসতে দেখিনি আমার মিষ্টি ভাবিটাকে। রিহার কথায় আরো জোরে হেসে উঠল নিহা আর প্রীতি। রিহা হাতের নাস্তার প্লেটটা টেবিলে রেখে প্রীতির পাশে বসল। তুমি সবসময় এইভাবে হেসো ভাবি। হাসলে তোমাকে খুব মিষ্টি লাগে। তাই নাকি? খুব। আমার তো মনে হচ্ছে তোমার এই কিউট বান্ধবীটা তোমার হাসির কারণ। ঠিক বলেছ। ও আমার কলিজার টুকরা, আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা ভাবি, তোমরা কথা বলো। আমি আসছি। ঠিক আছে। প্রীতির হাত ধরে বলল নিহা, একটা সত্যি কথা বলবি? তোর কাছে কখনো মিথ্যা বলেছি? তোর পায়ে ব্যথা পেলি কিভাবে? প্রীতি নিহাকে কালকে রাতের সব কথা খুলে বলল। প্রীতি এইভাবে আর কতদিন? জানি না রে। আমার খুব কষ্ট হচ্ছে খুব। আমি বুঝি রে। আচ্ছা, একবার রোহান ভাইয়াকে জিজ্ঞেস করে দেখবি উনি কেন এমন করল? অনেকবার জিজ্ঞেস করেছি রে। ভালোবাসার কসম দিয়ে ও বাধ্য করল আমাকে ওর ভাইয়ের বউ হতে, কিন্তু ও হয়তো ভুলে গেছে প্রীতি শুধু একজনকেই মনে প্রাণে ভালোবেসেছে। রাহাত ভাই কিন্তু খুব ভালো মানুষ প্রীতি। ওনাকে এইভাবে কষ্ট দিস না। তুই ভুলে যা রোহানকে আর রাহাত ভাইকে নিয়ে সুখে থাক। প্রীতি ঝলঝল চোখে নিহার দিকে তাকাল। তুই এমন বলছিস নিহা? কি আর বলবো আমি? তুই নিজেই জানিস স্বামী স্ত্রীর বন্ধনটা পবিত্র বন্ধন। রোহান যদি তোকে ভালোবাসত তাহলে কেন নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো হাতে তুলে দিল? ও নিশ্চয়ই রাহাতের জন্য এমন করেছে। রাহাত আমাকে ভালোবাসে, তাই হয়তো ও ওর ভাইয়ের জন্য ওর ভালোবাসার কুরবানি দিয়েছে। না প্রীতি, রাহাত রোহানকে তোর চেয়েও বেশি ভালোবাসে। রোহান যদি একবার বলতো তাহলে কখনো রাহাত তোকে বিয়ে করত না। সত্যি কথা হচ্ছে রোহান তোর সাথে ভালোবাসার অভিনয় করেছে। ও তো অন্য কাউকে ভালোবাসে যার সাথে ওর বিয়ে ঠিক হয়ে আছে। কি বলছিস তুই এইসব? আর তুই কি করে জানলি? আমি সত্যি বলছি। কাল তোর বউ ভাতে রোহানের বিয়ের অ্যানাউন্সমেন্ট করা হবে। উপরে তোর কাছে আসার সময় আমি নিজের কানে শুনেছি সবাই মিলে ডিসকাস করছিল। আমি বিশ্বাস করি না। এই দেখো, আজকে আমাকে এইগুলো উপহার দিয়েছে, যেইগুলো আমি ওর কাছে আমানত রেখেছিলাম আর বলেছিলাম বিয়ের পরে আমাকে পরিয়ে দিতে। কি বলছিস তুই? তাহলে রোহানের বিয়ে তোর সাথে সম্পর্ক থাকাকালীন ঠিক হয়েছে, আর তোকে ভালোবাসলে রোহান ওই সময় বিয়েতে রাজি হলো কেন? কিছু বুঝতে পারছি না রে। আমার মন বলছে রোহান আমাকে ভালোবাসে। এক কাজ কর, তুই রোহানের সাথে কথা বলে দেখ আর প্লিজ তারপর যেই সিদ্ধান্ত নিবি বুঝে শুনে নিস। মনে রাখিস রাহাত ভাইয়া তোর স্বামী আর তোকে খুব ভালোবাসে। আজ আমি আসছি, কাল দেখা হবে। ওকে, সাবধানে যাস। আসবো। কারো কথায় চমকে গিয়ে রোহান তাকিয়ে দেখল প্রীতি। নিজের কষ্ট আর চোখের জল লুকিয়ে প্রীতি বলল, আসুন ভাবি। আমি তোমার কাছে ভাবি ডাক শুনতে আসিনি রোহান। রেগে গিয়ে। তাহলে কি শুনতে আসছেন? আপনি করে বলা বন্ধ কর। আপনি আমার ভাবি। আপনার অসম্মান করতে পারি না আমি। রোহান, কেন এমন করছো আমার সাথে? আমি কি করলাম? কেন আমাকে তোমার ভাইয়ের কাছে বিয়ে বসতে বাধ্য করলে রোহান? যা করছি তোমার ভালোর জন্যই করেছি। আরেকটা কথা, তুমি আমার ভাবি, এখন থেকে ভাবির জায়গায় থাকো। আমি তোমাকে ভালোবাসি না। আগেই বলেছি আমি টাইম পাস করেছি তোমার সাথে। এখন যাও, আমার রুম থেকে কেউ দেখলে খারাপ ভাববে। প্রীতি রোহানের সামনে গিয়ে মুখোমুখি হয়ে বলল, তাহলে এইগুলো কি ছিল আজকে?
আমি তো তোমাকে 3 বছর আগে বলেছিলাম যে এইগুলো তুমি বিয়ের পর পরিয়ে দিও আমাকে, আর তুমি তো আমার কথাটা রাখলে রোহান। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। প্লিজ রোহান, আমার খুব কষ্ট হচ্ছে, আমি পারছি না রাহাতকে স্বামী হিসেবে মেনে নিতে। আমি কখনো পারবো না ওনাকে স্বামীর অধিকার দিতে। প্লিজ চলো আমরা দূরে কোথায় চলে যাই আর রাহাতকে ডিভোর্স দিয়ে দিব, শুধু শুধু উনি কষ্ট পাচ্ছে। প্লিজ চলো। রোহান প্রীতিকে দেয়ালের সাথে চেপে ধরল আর রাগী ভাবনিয়ে বলতে লাগল, তোর সাহস হলো কি করে আমার ভাইকে ছাড়ার কথা বলছিস? আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমি শুধু টাইম করেছি তোর সাথে। তোর মতো মেয়েদের সাথে শুধু রোহান শেখ টাইম পাস করে। আমার বউ হওয়ার যোগ্য আর আমার ভালোবাসাকে খুব শিগগিরই দেখবি তুই। আরেকটা কথা, আন্টি আর পায়েলটা আমি তোকে দিয়ে দিয়েছি, কারণ রোহান শেখ কাউকে দেওয়া জিনিস কখনো ফেরত নেই না। কথাগুলো বলে টেনে রুম থেকে প্রীতিকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল রোহান। প্রীতির হাত দুটো ফুলে গেছে। অনেক জোরে চেপে ধরেছে রোহান, কিন্তু তার সেদিকে খেয়াল নেই। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে যে আমার বউ হওয়ার যোগ্য, আমার ভালোবাসাকে খুব শিগগিরই দেখবি। তাহলে কি নিহার বলা কথাগুলো সত্যি ছিল? আমার মন নিয়ে খেলা করলা তুমি রোহান শেখ। আজ থেকে ঘৃণা করি, আমি তোমায় ঘৃণা করি। কথাগুলো বলে রুমে এসে শুয়ে বালিশে মুখ চেপে কান্না করতে লাগল প্রীতি। অপরদিকে দরজার পাশে বসে মুখে হাত চেপে কান্না করছে রোহান। ছেলেদের নাকি কাঁদতে নেই, তাই সে মুখে হাত চেপে কান্না করছে, কেউ যেন না শুনে। আমায় তুমি আজকের থেকে ঘৃণা করবে প্রীতি। তুমি যেন আমাকে ঘৃণা করো, তার জন্যই তো তোমাকে এত কষ্ট দিলাম, কিন্তু বিশ্বাস করো খুব ভালোবাসি তোমায়, আর খুব কষ্ট হচ্ছে তোমাকে এইভাবে কষ্ট দিয়ে। আমি তো তোমার হাতেও ব্যথা দিলাম, আমি জানি আমার কথাগুলো মনে করে অনেক কান্না করছো তুমি, কিন্তু আমায় ক্ষমা করো, আজকের থেকে আরো দ্বিগুণ কষ্ট পেতে হবে কাল তোমাকে, তাহলে তো তুমি ভালোবাসার বদলে শুধু ঘৃণা করবে আমাকে। মনে মনে বলল রোহান। হ্যালো পিয়াস, কোথায় থাকেন আপনি? রিহা ম্যাম। আমি তোমার ম্যাম। হু, যাও, কোনো কথা নেই তোমার সাথে। আচ্ছা বাবু শোনো। আমি বাবু না। আচ্ছা ভুরি। তোমার ভাইয়াকে বলেছ আমাদের কথা? আমি অনার্স ফাইনাল এক্সাম দিয়ে নেই, তারপর বলবো। আমি এত কিছু শুনতে চাই না। আমার হাতে বেশি সময় নেই, কানাডা যাওয়ার ডেট চলে আসছে, আর মাও চাইছে তুমি তাড়াতাড়ি এই বাড়ির বউ হয়ে আসো। আর সবে মায়ে তুমি অনার্স সেকেন্ড ইয়ারে বিয়ের পরে তো পড়তে পারবা। আচ্ছা ভাইয়াকে বলতে ভয় লাগে, ভাবিকে বলে দেখব। ওকে ওকে বাই। আর হে, কালকে আসছো তো? আসবো, আফটার অল আমার ফ্রেন্ডের রিসেপশন পার্টি। ভাবি আসবো? রিহার কথায় বালিশ থেকে মুখ তুলে মুখে হাসির রেখা টেনে বলল, আসো প্রীতি। রিহা এসে প্রীতির পাশে বসল। তুমি কি ঘুমাচ্ছিলে ভাবি? সরি, আমার কারণে তোমার ঘুম ভেঙে গেল। না গো ননদিনী, এমনিতেই শুয়েছিলাম। কিছু বলবা? আসলে ভাবি। প্রীতি রিহার দিকে তাকিয়ে দেখল রিহা ভীষণ লজ্জা পাচ্ছে কোনো বিষয়ে, আর হাতে দুটো মুঠো করে রাখছে। প্রীতি মুচকি হেসে রিহার গালে হাত রেখে বলল, ভাবির কাছে কিছু বলতে লজ্জা পেতে নেই। ভাবি, তুমি তো আমাদের ফ্যামিলি সম্পর্কে আগে থেকেই জানো, সবাইকে চিনো। হুম। আচ্ছা ভাবি, তুমি পিয়াস ভাইকে চিনো? হু, তোমার রাহাত ভাইয়ের ফ্রেন্ড। ভাবি, রিহা ইতস্তত করে বলল। ভালোবাসো তাকে? মুচকি হেসে বলল প্রীতি। প্রীতির কথায় রিহা চোখ বড় বড় করে বলল, হুম ভাবি। তাহলে এখন আমার তোমার জন্য কি করতে হবে ননদিনী? রিহা প্রীতিকে সব খুলে বলল। ঠিক আছে, আমি তোমার ভাইয়াকে বলবো। সত্যি ভাবি? একগাল হেসে
হুম সত্যি। আই লাভ ইউ সো মাচ আমার মিষ্টি ভাবি। আই লাভ ইউ টু ননদিনী। আচ্ছা এখন নিচে চলো সবাই মিলে আড্ডা দিব। ওকে চলো। প্রীতি নিচে রান্নাঘরে গেল। গিয়ে দেখল তার শাশুড়ি রান্না করছে। প্রীতিকে দেখে আফসানা বেগম মুচকি হেসে বলল, কিরে ওইখানে দাঁড়িয়ে আছিস যে, আয় ভিতরে আয়। প্রীতি ভিতরে এসে দাঁড়াল। মা আমাকে বলুন, আমি আপনার হেল্প করতে চাই রান্নার কাজে। আমাকে তোর মা ভাবিস তো? হুম ভাবি। তাহলে আর কখনো বলবি না কাজ করার কথা। আমি আমার মেয়েদের দিয়ে কোনো কাজ করাবো না, তারা হচ্ছে আমার রাজকন্যা। এত সার্ভেন্ট কি আমার মেয়েকে দিয়ে কাজ করানোর জন্য রেখেছি নাকি? তুই রুমে গিয়ে রেস্ট নে। তুই আর রিহা হচ্ছিস আমার রাজকন্যা। কথাগুলো বলে প্রীতির কপালে ভালোবেসে একটা চুমু দিলেন আফসানা বেগম। মা, নতুন মেয়ে পেয়ে আমাকে ভুলে গেছো তাই না? রিহার কথা শুনে আফসানা বেগম প্রীতি দুইজন হাসতে লাগল। পরের দিন খুব সুন্দর করে সাজানো হলো প্রীতিকে। পুরো শেখ বাড়ি জাঁকজমকভাবে সাজানো হল। আজকে রাহাত আর প্রীতির রিসেপশন পার্টি। সব মেহমান চলে আসছে। সবাই খুব সাজগোজ করে নিচে নেমে এল। পিয়াসও এসে রাহাতের সাথে দাঁড়িয়ে কথা বলতে লাগল। রিহা বারবার দূর থেকে দাঁড়িয়ে দেখছে তার প্রিন্সটাকে। হঠাৎ আফসানা বেগম রিহার পাশে এসে দাঁড়াল। কিরে, কি করছিস? কই কিছু না তো। আচ্ছা, সব মেহমান চলে এসেছে আর প্রীতির ফ্যামিলিও আসছে, রাস্তায় আছে। তুই গিয়ে প্রীতিকে নিচে নিয়ে আয়। ঠিক আছে মা। প্রীতি, তোকে তো আজকে বিয়ের দিনের চেয়েও বেশি সুন্দর লাগছে। নিহার কথায় প্রীতি হেসে বলল, তাই নাকি? হু। রাহাত ভাইকে ও খুব সুন্দর লাগছে, নিচে দেখে আসলাম। নিহার কথায় প্রীতি কিছু বলতে যাবে তখনই রুমে রিহা প্রবেশ করল। ভাবি চলো, নিচে সবাই অপেক্ষা করছে। ওকে ভাবি, আজকে তো রাহাত ভাই চোখই সরাতে পারবে তোমার থেকে। এত বেশি সুন্দর লাগছে তোমায়। আসলে খুব খুব সুন্দর তুমি, তাই তো আমার ভাইটা এত ভালোবাসে তোমায়। রিহা আর নিহা প্রীতিকে নিচে নিয়ে আসল। দুইজন মানুষ খুব গভীর চোখে প্রীতিকে দেখতে লাগল। রাহাত মুচকি হেসে প্রীতির দিকে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল। প্রীতি মুচকি হেসে রাহাতের হাতটা ধরল, সবাই করতালি দিতে লাগল। প্রীতি আর রাহাতকে একসাথে বসানো হল। সবাই এসে তাদের শুভেচ্ছা জানাতে লাগল। প্রীতির পরিবারের সবাই এসে প্রীতির কাছে বসল। প্রীতির পরিবারের সবাই রাহাতের পরিবারের সাথে কথা বলতে লাগল। প্রীতির ভাই এসে প্রীতির পাশে বসল। কেমন আছিস পুচকি? মুচকি হেসে নীরব। ভাইয়া, তুমি আমাকে সবার সামনে পুচকি ডাকছ? ভেঙচি দিয়ে। তুই আমার পুচকি তো পুচকি বলবো। নীরবের কথায় মুচকি হেসে রাহাত বলল, ঠিক বলেছেন ভাইয়া, আপনার বোনটা আসলেই পুচকি। রাহাতের কথায় প্রীতি রাগী লুক নিয়ে রাহাতের দিকে তাকাল। রাহাত হাসি দিয়ে বলল, এইভাবে রাগ করলে তো পুচকিটার মেকআপ নষ্ট হয়ে যাবে। রাহাতের কথা শুনে নিহা, রিহা, পিয়াস, নীরব সবাই হাসতে লাগল। প্রীতি গাল ফুলিয়ে বলল, দাঁড়াও ভাইয়া, এইবার বাসায় যেয়ে নি তোমার আর নিহার কথা, কিন্তু মাকে বলে দিব যদি আর পুচকি ডাকো তাহলে তো আরো বেশি করে ডাকব। বোন প্লিজ তাড়াতাড়ি বলিস মাকে, এইবার তোর বান্ধবীটাকে বউ বানিয়ে নিয়ে আসতে ইচ্ছে করছে। হি হি হি। হাই এভরিওয়ান। রোহানের বাবার কথায় সবাই ওনার দিকে তাকাল। আপনারা সবাই জানেন আমার বড় ছেলে রাহাত শেখের বিয়ের রিসেপশন পার্টি আজকে। এই খুশির দিনে আমি আরও একটা খুশির অ্যানাউন্সমেন্ট করতে চাই। কাম মাই বয় রোহান শেখ এন্ড কাম মাই সুইট গার্ল নাজিফা। সবাই নাজিফা নাম শুনে চমকে গিয়ে তাকাল।
একটা খুব সুন্দর মেয়ে ব্ল্যাক কালার একটা শাড়ি পরা স্টেজের দিকে এগিয়ে গেল। সবার চোখ আটকে আছে তাতে। অনেক মায়াবী একটা চেহারার মেয়েটার। আজ রোহান ও ব্ল্যাক কালার পাঞ্জাবি পরেছে। মেয়েটা রোহানের পাশে গিয়ে দাঁড়াল। সবার চোখ তাদের দিকে। প্রীতি কিছু বুঝতে পারছে না। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। নাজিফা হচ্ছে আমার ফ্রেন্ডের মেয়ে। আপনারা হয়তো জানেন না, নাজিফা আর রোহানের এনগেজমেন্ট ঘরোয়াভাবেই 15 দিন আগে হয়েছিল। কিন্তু আমি এখন ওদের বিয়ের ডেট ঘোষণা করতে চাই। আগামী মাসে আমার ছোট ছেলের বিয়ে নাজিফা হক এর সাথে। নাজিফা আর রোহানের বিয়ের কথা শুনে একটা বর্ষর ধাক্কা খেল প্রীতি। এই কি শুনছে সে? তাহলে নিহা কাল ভুল কিছু বলেনি? রোহার আমার সাথে শুধু টাইম পাস করেছে। আমি তোমাকে বুঝিয়ে দিব রোহান শেখ যে আমি তোমার জন্য আর কষ্ট পাই না। তুমি যদি আমার সাথে ভালোবাসার অভিনয় করে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করতে পারো, তাহলে আমি কেন পারব না রাহাতকে স্বামী হিসেবে মেনে নিয়ে ভালো থাকতে? মনে মনে কথাগুলো বলল প্রীতি। নাজিফা সবার সাথে কথা বলে প্রীতির দিকে এগিয়ে আসল। কংগ্রেস। থ্যাঙ্কস। তুমি খুব সুন্দরী। আপনি তো আরো বেশি। অনেকক্ষণ প্রীতি আর নাজিফা হেসে হেসে কথা বলল। দূর থেকে রাহাতের বাবা মা তাদের দেখে বললেন, আমরা খুব লাকি, এত ভালো দুইটা ছেলের বউ পেয়েছি। আমার সংসারটা খুব পরিপূর্ণ এখন, আর নাজিফা আসলে আরও পরিপূর্ণ হয়ে উঠবে। ঠিক বলেছ। অনুষ্ঠান শেষে সবাই চলে গেল। প্রীতি রুমে এসে ফ্রেশ হতে যাবে, তখন কেউ ওর হাত ধরে টান দেয়। চলবে।